আসসালামু আলাইকুম। চলে আসো, আমরা আজকে তপন স্যারের পর্যাবৃত্ত গতিটা শেষ করে ফেলি, ঠিক আছে? মোটামুটি আমরা ধরে ধরে আসলে সবগুলা চ্যাপ্টার শেষ করে দেবো এভাবে অনুশীলনী, কারণ অনুশীলনী খুব ইম্পর্টেন্ট মেডিকেলের জন্য। সো দেখা যাচ্ছে যে তোমাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে তোমরা এই ক্লাসগুলো থেকে অনেক উপকৃত হবে আর কি, ঠিক আছে? কি বলে, কোনো বস্তুর গতি যদি এমন হয় যে নির্দিষ্ট সময় পর পর কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর, আর কিছু পড়া লাগবে, কালিক পর্যাবৃত্তি। এবার নির্দিষ্ট স্থান পর পর হতো, যেমন একটা পিলারে পর পর, তাই না, একটা গাছ পর পর, তখন সেটা হতো স্থানিক পর্যাবৃত্তি। 1 বছর পর পর সেম জিনিস, আর কি পড়া লাগবে? এটা তো কালি। এখন কি বলে, সরল দনন গতিসম্পন্ন কোনো কণার ত্বরণ সাম্যাবস্থা থেকে এর সরণের ত্বরণ সাম্যাবস্থা থেকে এর সরণের কিন্তু সমানুপাতিক। মানে এটা কিন্তু সরল দোলন গতির মানে শর্তই এটা, যে এ সমানুপাতিক মাইনাস এক্স। হ্যাঁ, সমানুপাতিক বাট বিপরীত দিকে, সমানুপাতিক বাট বিপরীত দিকে, ঠিক আছে? এখন দেখো এই চ্যাপ্টারে কিন্তু মেলা সূত্র, ঠিক আছে, মানে ডানে তাকালে সূত্র, বামে সূত্র, উপরে নিচে খালি সূত্র ভরা। কিন্তু আমাদেরকে এই জিনিসগুলো একটু টেকনিক করে মনে রাখতে হবে। মানে প্রতিটা সূত্রই তোমার মাথায় থাকবে, বাট এমন না যে জিনিসগুলো না বুঝে বা বার্ডেন হিসেবে তোমার মাথায় থাকবে আর কি। আমি চেষ্টা করবো জিনিসগুলো বুঝায় বুঝায় সূত্রগুলো আসলে বলার, ঠিক আছে? সরল দনন গতি সম্পন্ন সূত্রগুলোকে আমি আগে দেখাই নিব, থাক পরে দেখাবো, ক্লাস চলতে চলতে দেখাবো। সরল দনন গতি সম্পন্ন কোনো কণার ত্বরণ সাম্যাবস্থা থেকে এর সরণের, ও এটা তো বললাম। সরল সন্ধিত গতি সম্পন্ন কোনো কণার ত্বরণ কোন রাশিটা সমানুপাতিক? সরণের বিপরীত দিকে, তাই না? 5 তো এগুলো আমরা বাদ দিয়ে দিব, তাই না? বহুপদে আমরা বাদ দিয়ে দিব। ওকে, দোলন গতি। আচ্ছা, দোলন গতি মানে হচ্ছে একবার অর্ধেক সময় সে একদিকে যাবে, বাকি অর্ধেক সময় সে অন্যদিকে আসবে। এই ঘড়ির কাঁটা এরকমটা করে না, বৈদ্যুতিক পাখাও এরকমটা করে না, সূর্য তো একই। সুর শলাকা, সুর শলাকা তোমরা চিনো? হ্যাঁ, যে সুর শলাকা হচ্ছে অনেকটা এরকম একটা জিনিস আর কি, ঠিক আছে? মানে হচ্ছে এটাকে ইংরেজিতে টিউনিং ফর্ক বলে। টিউনিং ফর্ক কেন বলে বলো তো? মানে ফর্ক তো এই ফর্ক শেপড, তাই। আর টিউনিং মানে হচ্ছে কোনো একটা বাদ্যযন্ত্রকে টিউন করার কাজে এটা ব্যবহার করা হয়, কারণ এটা সবসময় নির্দিষ্ট একটা কম্পাঙ্কে কম্পিত হয়। এই জিনিসটা কিভাবে কম্পিত হয়? এভাবে, ঠিক আছে, যে এক অর্ধেক সময় এদিকে, অর্ধেক সময় এদিকে, অর্ধেক সময় এদিকে, অর্ধেক সময় এদিকে, এইভাবে কম্পিত হতে হতে আমরা হচ্ছে বাদ্যযন্ত্রের মানে টিউনগুলো ঠিক করি, যাতে ওই সাউন্ডটা এই সাউন্ডের সাথে মিলে, মিলে কিনা সেটা দেখে আমরা ঠিক করি। এই জন্য ওটাকে বলে টিউনিং ফর্ক। ওকে, সরল দনন গতিসম্পন্ন কোনো কণার অন্তরক সমীকরণ। আচ্ছা, অন্তরক সমীকরণটা হচ্ছে মেইনলি এরকম: ডি স্কোয়ার ডিটি স্কোয়ার, ডি স্কোয়ার ডিটি স্কোয়ার এক্স প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়ালস টু 0। এখন এই জিনিসটা তো আসলে ত্বরণ, তাই না? এই জিনিসটা ত্বরণ না? এইটাও ত্বরণ। যেহেতু ত্বরণ হচ্ছে নেগেটিভ ওমেগা স্কোয়ার এক্স, তাই এটা যোগ করে আমরা 0 পাচ্ছি। এটাই হচ্ছে আমার অন্তরক সমীকরণ। হ্যাঁ, এই জিনিসটা মাঝে মধ্যে প্রমাণ করতে দিয়ে দেয় ঢাবি পরীক্ষাতে। যাই হোক, তো ওইটা তো দেখানো কোনো মানে হয় না। ওই রকম আকার আমাকে নিয়ে যেতে হবে, এই 4টাকে ভাগ দিয়ে দিব, তাহলে এই জায়গায় পাচ্ছি হচ্ছে আমরা 25x, যেটা করসপন্ড করতেছে ওমেগা স্কোয়ার এক্স এর সাথে, রাইট? তাহলে 25 হচ্ছে আমার ওমেগা স্কোয়ার, মানে সূত্রের সাথে মিলাতে হবে জাস্ট। তাহলে ওমেগা আসছে আমার 5। এই কৌণিক কম্পাঙ্ক মানে ওমেগা, কৌণিক বেগ যা, কৌণিক কম্পাঙ্ক তা, নিচে 5। সরল সঞ্চিত গতির সমীকরণ, সরল সঞ্চিত গতির সমীকরণ দুইভাবে লেখা যেতে পারে। একটা হচ্ছে এ সাইন ওমেগা টি প্লাস ডেল, আরেকটা হচ্ছে এ কস, এ বা বি লিখতে পারো, যাই হোক, ওমেগা টি প্লাস ডেল। কারণ আলটিমেটলি মানে দুটো তো একই। এই জিনিসটাকেই তো আমি আবার এইভাবে লিখতে পারবো, যে এ সাইন ওমেগা টি প্লাস ডেল প্লাস π/2। তাহলে লিখতে পারবো না? এখানে π/2 নিয়ে আসলে সাইনটা কস বা কসটা সাইন হয়ে যাবে না? তাহলে তখন জাস্ট আদি মানে আদি দশাটা আমার π/2 পার্থক্যে চেঞ্জ হচ্ছে আর কি। ব্যাপারটা তো একই, এ সাইন হতে পারে, কসও হতে পারে, এটা হবে, ঠিক আছে? এ সাইন ওমেগা টি প্লাস ডেল বা এ কস ওমেগা টি প্লাস ডেল, এটা একই। বিস্তার দেওয়া আছে 0.1, পর্যায়কাল দেওয়া আছে, বা আমার তো পর্যায়কাল তো এখানে নাই, আমার তো ওমেগা লাগবে। তাহলে ওমেগা বের করার সূত্র হচ্ছে 2π/t। দেখো চিন্তা করো তো, ওমেগা মানে কৌণিক বেগ, তাহলে
রেডিয়ান পার সেকেন্ড। টি মানে হচ্ছে পর্যায়কাল, মানে সে পুরা দূরত্ব ঘুরতেছে যত সময়, আর পুরা দূরত্ব তো এখানে 2 পাই, তাহলে 2 পাই বাই টি হচ্ছে আমার ওমেগা, ঠিক আছে। আবার টি মানে হচ্ছে 1/f, তাহলে এটাই হচ্ছে আবার 2 পাই এফ। আবার আমরা নিউটনের বিদ্যাতে বলবিদ্যাতে পড়ছিলাম 2 পাই n/t, এখানে n মানে হচ্ছে কতবার ঘুরতেছে। যাই হোক, ওমেগা এখানে খালাস করে দিচ্ছে। ও না, আরো আছে। ওমেগা হচ্ছে √k/m, তাই না? তাহলে মোটামুটি ওমেগা এখানে শেষ করে দিচ্ছে, ওমেগা এখানে ভাঁজ হয়ে গেছে। ওকে, ওমেগা হচ্ছে √k/m। তাহলে 2 পাই বাই টি, আমরা এখন 2 পাই বাই টি এখানে বসালে আমরা ওমেগা পাচ্ছি π/2, তাই না? এই যে টি, এই যে 4, আমরা 4 এখানে বসাইতেছি, তাহলে 2 পাই বাই 4 মানে π/2, বুঝতে পারছো তো? আমরা ওমেগা পেলাম, আজ 10 দিছে 30 মানে হচ্ছে π/6, তাহলে কি আসতেছে 0.1 সাইন π/2 টি প্লাস 30 ডিগ্রি, এরকমটা আসতেছে না? এ সাইন ওমেগা টি প্লাস ডেল, এভাবে মিলাতে হবে যে π/2 টি প্লাস π/6, এটাই হবে উত্তর। ঠিক আছে, এটাই হবে। এই যে দেখো তো, ওই যে সাইন আর কস, কিছুক্ষণ আগে বললাম না যে দুটোই হতে পারে সরল দোলকের সমীকরণ, জাস্ট π/2 দশা কোণে তাদের পার্থক্য। তাই যে দশা পার্থক্য কত? π/2। সাইন আর কসের তো পার্থক্যটাই তো π/2, কারণ সাইন মানে তো কস অফ মানে সামথিং প্লাস π/2, তাই না? মানে এই যে সাইন ওমেগা টি ইকুয়ালস টু কস ওমেগা টি প্লাস π/2, একই তো ব্যাপার, একই তো। প্লাস বা মাইনাস দাও, এই জন্য আলটিমেটলি দশা পার্থক্যটা হচ্ছে মাইনাস, মানে দশা পার্থক্য হচ্ছে π/2। কোনো বস্তু কোনো স্মরণ দেওয়া সেটা দেখো, কজের দিকে 6, সাইনের দিকে 8, তাহলে আমরা যে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার +1 এভাবে বের করলাম না, মানে ওই যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, তাহলে সেম সিস্টেম। এটা একটা শর্টকাট, আসলে এটা মেইন প্রসেস না, এটা যেহেতু ভার্সিটিতে আসা কোশ্চেন, সো মেইনলি সব শর্টকাট দিয়ে করা যায়। ঠিক আছে, এটা হচ্ছে এটা 6 আর 8-এর অতিভুজের দৈর্ঘ্যটা বের করলে হচ্ছে সরল ছন্দিত স্পন্দন গতির ত্বরণ ও সরণের সম্পর্ক। বিপরীতমুখী সমানুপাতিক, বিপরীতমুখী সমানুপাতিক, ঠিক আছে। এটা লাগবে না, এটা লাগবে না, এরকম বড় কোশ্চেন দিবেন আসলে। মুক্তিবেগের সূত্র তো তুমি জানো, √2gm/r, সেখান থেকে চাইলে একটু চেষ্টা করে দেখতে পারো। সরল দোলন গতি সম্পন্ন কোনো কোনো অন্তরক সমীকরণ, আবার সেম জিনিস দিছে, 5 দিয়ে ভাগ দিয়ে দিব, তাহলে এই জিনিসটা হচ্ছে আমার 36x, তাই না? এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার ওমেগা স্কোয়ার, সরি এক্স তো না, 36 হচ্ছে আমার ওমেগা স্কোয়ার, বা ওমেগা হচ্ছে আমার 6, ওমেগা হচ্ছে 6, পর্যায়কাল চাইছে, তো ওমেগা হচ্ছে 2 পাই/t, মানে টি হচ্ছে 2 পাই ওমেগা বা 6, 2 পাই মানে পাই তো 3.14, তাহলে 6.2 সামথিং কিছু একটা আসবে না, বাই 6, উত্তর আসবে এরকম একটা কিছু। পয়েন্টে আসবে, পয়েন্টে আসলেই ঘাবড়ানো যাবে না। অপশনগুলো দেখছো কি আকাশ পাতাল তফাৎ? আর আমরা তো বুঝতেই পারতেছি যে 2 পাই তো 6 চেয়ে একটু বেশি, তাহলে 1 পয়েন্ট সামথিং হবে। বর্ণিত সরল দোলন গতির কৌণিক কম্পাঙ্ক কত? একই জিনিস, এটাকে আমরা 2 দিয়ে ভাগ দিব, কারণ এটা এখানে 2 আছে, তাহলে পাচ্ছে হচ্ছে 16, এটা ওমেগা স্কোয়ার, তাহলে ওমেগা হচ্ছে আমার 4। সরল দোলন গতি সম্পন্ন কোনো কণার পর্যায়কাল এর বল ধ্রুবকে। আচ্ছা, এখানে আমরা কয়েকটা সূত্রকে একটু মিলাবো। চল, তখন আমরা ওমেগার সূত্র পেলাম না, 2 পাই/t, আরেকটা সূত্র পেলাম না, √k/m, এটা হচ্ছে বল ধ্রুবক। তাহলে আমরা ওই দুটো সূত্রকে একটু নিয়ে আসি, যে দেখো তো 2 পাই/t সমানুপাতিক √k, রাইট রাইট। তাহলে এটাকে আমি উল্টাই দিই, এই 2 পাই তো ধ্রুবক, সো এই 2 পাই তো ধ্রুবক,
এটাকে আমরা 1 লিখতে পারি যেহেতু সমানুপাতিক দিছি। তাহলে টি হচ্ছে 1/√k। আমরা মেনলি এইটা নিয়ে কাজ করছি, ঠিক আছে? তাহলে বল ধ্রুবক আর এটার সম্পর্ক আমরা পাইছি। তাহলে পর্যায়কাল বল ধ্রুবকের বর্গমূলের ব্যস্তানুপাত, ঠিক আছে? সরল দোলন গতিসম্পন্ন কণার কম্পাঙ্ক এর বল ধ্রুবক। আর কম্পাঙ্ক আবার কি? টি মানেই তো 1/f। তাহলে 1/f সমানুপাতিক 1/√k, মানে হচ্ছে f সমানুপাতিক, কি করলাম এটা কি বুঝতে পারছো? মানে যে টি যদি 1/√k সমানুপাতিক হয় তাহলে f তো √k সমানুপাতিক হবে, কারণ টি তো 1/f, তাহলে এটা বর্গমূলের সমানুপাতিক, ঠিক আছে? সর্বোচ্চ বেগ, চলো এখানে আমরা কিছু সূত্র শিখবো। ওকে, দেখো আমরা এক্স এর সমীকরণ বের করলাম না, a sin ওমেগা টি, ঠিক আছে? এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব, তাহলে বেগ পাবো। সময় সাপেক্ষে সরণকে ডিফারেন্সিয়েট করলে বেগ পাবো। তাহলে যে ওমেগা সামনে আসবে এ ওমেগা কস ওমেগা টি, ঠিক আছে? এটাকে আবার ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো ত্বরণ। কসকে ডিফারেন্সিয়েট করলে হয় মাইনাস সাইন, সো এই জায়গায় একটা মাইনাস আসবে আর ওমেগা তো আবার সামনে আসবে, মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি, তাই না? এই যে এ সাইন ওমেগা টি এটাই এক্স, তাহলে এর আমরা একটা সুন্দর সূত্র পাইতেছি মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, ঠিক আছে? তাহলে আমরা মনে এখানে 3টা সূত্র নিয়ে আসলাম, বাট যেটা আসলে একটা থেকেই আসে, তো 3টা কষ্ট করে তো, হ্যাঁ এটা। এখন দেখো তো এ কখন ম্যাক্সিমাম হবে? যখন এক্স ম্যাক্সিমাম হবে। এক্স ম্যাক্সিমাম মানে হচ্ছে এ, এক্স এর ম্যাক্স ইকুয়ালস টু এ। সেটা বিস্তারের তো আর ক্রস করা যেতে পারবে না, ক্রস করে গেলে সেটাই তো বিস্তার আলটিমেটলি, মানে যতটুকু সে গেল সেটাই তো বিস্তার। এখন ভি ম্যাক্স যদি বের করতে চাই, তাহলে এই কজ ওমেগাটির মানটা হয়ে যাবে 1, কারণ কজের মান তো 1 আর -1 এর মধ্যেই, তাহলে সেটা হবে 1, তাহলে এটা হবে আমার ওমেগা এ, বুঝছো এটা? এবার ত্বরণ ম্যাক্সিমাম কখন হবে? যখন এক্স ম্যাক্সিমাম হবে, তাহলে এক্স ম্যাক্সিমাম হলে ওটাতে এ, তাহলে ত্বরণ হবে ওমেগা স্কোয়ার এ। নিশ্চয় বুঝতে পারছো? নিশ্চয়, ঠিক আছে? ঠিক আছে, এখন আরো কিছু সূত্র আছে, হ্যাঁ আরো কিছু সূত্র আছে, মানে এটা তো সময় যখন দিবে, বাট সরণ হিসেবেও সূত্র আসতে পারে। সেটা হচ্ছে এইভাবে আসে যে ভি হচ্ছে ওমেগা √a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটাও একটা সূত্র আছে। এটাও একটা সূত্র আছে যেই ক্ষেত্রে ভি তখনই সর্বোচ্চ হবে যখন এক্স এর ভ্যালুটা 0, এক্স এর ভ্যালু যদি 0 হয়, এটা যদি 0 হয় তাহলে এ স্কোয়ারে রুট করলে এ অ্যান্ড ভি ম্যাক্স আসে ওমেগা এ। এইখানে তো আমি কোনো চাপ দেই নাই, এটা তো এমনি মনে থাকবে, এই জিনিসটা মনে রাখতে হবে, ঠিক আছে? আলটিমেটলি এগুলো থেকেই এগুলো আসে, মনে রাখতে হবে। তাহলে এখানে আমরা কি পেলাম? ভি ম্যাক্স হচ্ছে ওমেগা এ, যে ওমেগা স্কোয়ার এ এটা হচ্ছে ত্বরণের সর্বোচ্চ মান। সরল দোলন গতিসম্পন্ন কোনো কণার ত্বরণ হবে নেগেটিভ ওমেগা স্কোয়ার এক্স। সব তো দেখাই দিলাম, সব সূত্রই তো দেখালাম, আরও আছে প্রচুর সূত্র আছে এই চ্যাপ্টারে। সরল দোলন গতিসম্পন্ন কোনো কণার গতির সমীকরণ বুঝতে হবে, বুঝতে পারলে সবাই পারবা। কোনো কণার গতির সমীকরণ এটা এ সাইন ওমেগা টি প্লাস ডেল, ভেরি গুড। কম্পাঙ্ক চাইছে, কম্পাঙ্ক। আমরা ওমেগার একটা সূত্র জানি 2π f, তাহলে এফ হচ্ছে ওমেগা বাই 2π, ওমেগা হচ্ছে 6π ডিভাইডেড বাই 2π/3, ঠিক আছে না? সরল সন্ধিত স্পন্দনে স্পন্দিত একটি কণার পর্যায়কাল 20 সেকেন্ড হলে, পর্যায়কালে 20 সেকেন্ড দিছে, তাহলে টি হচ্ছে 2π/ওমেগা, ওমেগা হচ্ছে 2π/20, π/10, π/2। একটি সরল দোলকের পর্যায়কাল 2 সেকেন্ড, এর কম্পাঙ্ক কত?
পর্যায়কাল 2 সেকেন্ড মানে হচ্ছে এটা একটা সেকেন্ড দোলক আসলে। যাই হোক, সেকেন্ড দোলকের কম্পাঙ্ক হয় হাফ, কারণ এফ হচ্ছে 1/t, এফ হচ্ছে 1/t, 1/2 হাফ। সরল দোল গতি সম্পন্ন কোনো কণার ভর এম, বল ধ্রুবক কে। কৌণিক কম্পাঙ্ক মানে হচ্ছে ওমেগা, আর ওমেগা তো সূত্রই মনে রাখতে বলছি, √k/m, √k/m। সরল দোলন গতিসম্পন্ন একটি কণার সরণ 4 সেন্টিমিটার হলে এর ত্বরণ 64 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার হয়। আচ্ছা, ভেরি গুড। সেন্টিমিটারে আছে তো সেন্টিমিটার থাকুক, সমস্যা নেই। এর পর্যায়কাল দেখো তো, পর্যায়কাল কেমনে বের করে। পর্যায়কাল বের করার জন্য আমাকে আগে এর ইয়া লাগবে, ওমেগা লাগবে। সরণ এক্স হলে ত্বরণ এইটা, এটা হচ্ছে ওমেগা, ওমেগা এক্স, ওমেগা স্কোয়ার এক্স, এটা হচ্ছে এক্স। তাহলে ওমেগা বের করতে পারবো না, যে ওমেগা স্কোয়ার এক্স, এর মধ্যে এক্স এর ভ্যালুটা আমি বসাই দিব, তাহলে হচ্ছে 64। এক্স এর ভ্যালুটা আমি বসালাম 4 গুণ 4, ওমেগা হচ্ছে 64/4 16 মানে 4, ওমেগার ভ্যালু 4। তাহলে এবার পর্যায়কাল টি হচ্ছে 2π/ওমেগা, মানে 2π/4 মানে π/2, π/2। সরল ছন্দিত স্পন্দনশীল একটি কণার দোলনকাল 10 সেকেন্ড। আচ্ছা, দোলনকাল 10 সেকেন্ড দিয়ে রাখছে, মানে এটা তো টি, তাই না? কোন সমীকরণটি এ এবং এক্স এর সম্পর্ক প্রকাশ করে? আচ্ছা, এ এবং এক্স এর সম্পর্কটা কি বলতো? এ এবং এক্স এর সম্পর্কটা ওমেগা স্কোয়ার এক্স না? আগে একটা মাইনাস থাকবে, নেগেটিভ ওমেগা স্কোয়ার এক্স না? তাহলে আমার তো দরকার ওমেগা, ওমেগা বের করবো আমি সেম এই সূত্রটা দিয়ে। বের করি 2π/10, এটাই তো ওমেগা, এটাই তো ওমেগা। তাহলে a ইকুয়ালস টু নেগেটিভ 2π/10 ওমেগা স্কোয়ার এক্স, তাই না? মানে এটাকে ভাঙায়ও নাই, π/5ও করে নাই, একদম মেডিকেল আসার মতো জিনিস। সরল ছন্দিত গতিসম্পন্ন কণার গতিপথের মধ্য অবস্থানে বেগ 0 হয়ে যায়, বেগ সর্বোচ্চ থাকে, আর হচ্ছে বেগ সর্বাধিক, সরণ সর্বনিম্ন। কারণ মধ্য অবস্থানে বেগ সর্বোচ্চ থাকে, তুমি ওই সূত্র দিয়েও করতে পারবা, যে v ইকুয়ালস টু ওমেগা a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের রুট। মধ্য অবস্থান, গতিপথের মধ্য অবস্থান মানে x0, তাহলে ওমেগা a, বেগের মানটা সর্বোচ্চ আসছে। আর মধ্য অবস্থান মানে তো সরণ তো সর্বনিম্ন, মধ্য অবস্থান থেকে আমরা 0 ধরি আসলে সরণ, ঠিক আছে? সবসময় সাম্য অবস্থা থেকে হিসাব করা হয় সরণ। ওকে, সরল ছন্দিত স্পন্দন গতির ক্ষেত্রে ত্বরণের সমীকরণ। ত্বরণ এই যেটা, তাই না? এই দেখো নেগেটিভ ওমেগা স্কোয়ার, আর এই যে a sin ওমেগা t মানে এক্স, কিছুক্ষণ আগে এটাই তো দেখাইছি আসলে। কণার সর্বোচ্চ সরণ এ, কোন বস্তুর সরণ ও বেগের মধ্যে দশা পার্থক্য। এ সাইন আর ওটা ওমেগা এ কজ না, তাহলে সাইন কজ মানে π/2। কোনো কম্পাঙ্কের সরল ধরুন গতির ত্বরণ এবং এ, হ্যাঁ এটা ঠিক আছে। কি হলো? কম, ও কোন কম্পাঙ্কের, কোন কম্পাঙ্কের, কোন কম্পাঙ্ক মানে এফ তো 2π, আমরা একটা সূত্র করছিলাম না, যে ওমেগা হচ্ছে 2πf, তাহলে এফ হচ্ছে ওমেগা/2π না? এটাই আসবে না? কি বলে তপন স্যার? ঠিক আছে। একটি বস্তু x = 2 cos 50t অনুসারে সরল ছন্দিত গতিতে দুলছে। আচ্ছা, ভেরি গুড। যেখানে x এর পরিমাপ মিটারে এবং t এর পরিমাপ সেকেন্ডে। আচ্ছা, এর সর্বোচ্চ বেগ দেখো, সর্বোচ্চ বেগ কিভাবে বের করবা? এটাকে আগে ডিফারেন্সিয়েট করতে পারো বা নাও করতে পারো আসলে। এটা a, এটা ওমেগা, তাই না? তাহলে আমরা সর্বোচ্চ হচ্ছে ওমেগা a, এটাই তো হয়ে গেল, ঠিক আছে? ডিফারেন্সিয়েট করার দরকার নেই। সর্বোচ্চ বেগ বিস্তার এরকম হলে কণাটির পর্যায়কাল দরকার নেই, দরকার নেই।
বিস্তার a এবং সরণ x হলে ত্বরণ সর্বনিম্ন হবে। ত্বরণ যখন সর্বনিম্ন তখন x সর্বনিম্ন, মানে x যখন 0 আসলে, এই যে x যখন 0, ঠিক আছে, এটা হবে, ঠিক আছে, এটা হবে। ওকে, পর্যায়কাল ও বল ধ্রুবকের মধ্যে সম্পর্ক। পর্যায়কাল ও বল ধ্রুবক কিছুক্ষণ আগে না পড়লাম, এটা কিছুক্ষণ আগে তো করছি। সরল ছন্দিত গতিতে চলমান একটি বস্তুর সমীকরণ এটা দেওয়া আছে। আচ্ছা, ঠিক আছে, ওকে। বস্তুটির সর্বোচ্চ দ্রুতি কত? সর্বোচ্চ দ্রুতি মানে তো সর্বোচ্চ বেগ আসলে, তো ওমেগা এ, এটা ওমেগা না, 12 মানে হচ্ছে ওমেগা, এ মানে হচ্ছে এটা, তাহলে কত আসতেছে? 120। একটি তারের ভেতর দিয়ে সাইনোসয়েডাল তরঙ্গ প্রবাহিত হচ্ছে। সাইনোসয়েডাল তরঙ্গ মানে বুঝো, মানে সাইন, সাইন গ্রাফ যেটা ওটা, ঠিক আছে, এটা হচ্ছে সাইনোসয়েডাল তরঙ্গ, বা কজের ক্ষেত্রেও হতে পারে, ঠিক আছে। কজ ধরো এখান থেকে শুরু হবে না, মানে এরকমও হইতে পারে আর কি। আমি একটু ভুল আঁকাইছি, যদি কজটা এরকম হইতো। আচ্ছা যাই হোক, সাইনোসয়েডাল মানে হচ্ছে সাইন কজ, এগুলো যেই গ্রাফ মেনটেন করে ওটা হচ্ছে সাইনোসয়েডাল তরঙ্গ। প্রবাহিত হলে তারের কণার সর্বোচ্চ দ্রুতি ভিএস। ভেরি গুড। তারের একটি কণা সর্বোচ্চ সরণের অর্ধেক হলে, এবার দেখো তো, সর্বোচ্চ সরণের অর্ধেক না, আমরা কি জানি? ভি ইকুয়ালস টু ওমেগা, এই যে রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখন এক্স মানে যদি এক্স ইকুয়াল টু a/2 হচ্ছে না এক্ষেত্রে, যেহেতু সর্বোচ্চ সরণের অর্ধেক বলতেছে, তাহলে ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস a/2 এর হোল স্কোয়ার, মানে a²/4, যেটাই হোক। তাহলে আলটিমেটলি 4 থেকে 1 বাদ দিলে হয় 3, ইকুয়ালস টু ওমেগা রুট ওভার 3a²/4। ওকে, এই জিনিসটা আর একটু করি। √3/2 বাইরে আসতেছে ওমেগা এ, তাই না? এটাই তো হচ্ছে a² তো a হয়ে যাবে, বাইরে আসলো, 4 তো হাফ হয়ে বাইরে আসলো, √3 তো √3, তাহলে √3/2 ওমেগা এ। এই ওমেগা এ তো তাহলে ভি ম্যাক্স। এতক্ষণ ধরে তো ওই বক বক করে যাচ্ছি, তাহলে এখানে √3/2 ভিএস কে আমরা উত্তর হিসেবে পাচ্ছি, ঠিক আছে। ও মাই গড, এখানে তপন স্যার এটা বলছে, এটা মার্ক করে ফেলো। কেন যে ঝামেলাগুলো করে আসলে, মুডটা নষ্ট হয়ে যায়। যাই হোক, কিছু করার নেই, উত্তর এটি দিয়ে রাখছে এটা। এই জন্য উত্তর চেক না করলে দেখা যাচ্ছে যে কত কিছু এরকম আনচেকড হয়ে যায়। টি ইকুয়াল টু 0 সময় সরল দোলন গতিসম্পন্ন কোনো বস্তুর দশাকে বলা হবে টি ইকুয়াল টু 0 না, আদি দশা। একটা সরল ছন্দিত স্পন্দন, সরল ছন্দিত স্পন্দন সম্পন্ন কণার গতি এটা আছে। সর্বোচ্চ বেগ মানে হচ্ছে ওমেগা এ, 12, 10, 120। আর এই জিনিস তো এর আগেই করলাম মনে হচ্ছে। উত্তর কি একই দিছে না ভুলভাল দিছে আবার? সরল ছন্দিত স্পন্দন গতির কণার পাশাপাশি সর্বোচ্চ অবস্থান ও সাম্যাবস্থার মধ্যে দশা পার্থক্য কত? দেখো, সর্বোচ্চ অবস্থান আর সাম্যাবস্থা, সর্বোচ্চ অবস্থান এসে যায় কখন? যখন π/2, π/2 আসে। আবার পায়ে তো সে এখানে চলে গেছে, 3π/4 এখানে, আবার পায়ে 2π এখানে, ঠিক আছে। তো করে ফেলছি। তারপরে স্প্রিং এর সংযুক্ত কোনো কণার সরণ বিস্তারের অর্ধেক হলে, সরণ বিস্তারের অর্ধেক মানে এক্স হচ্ছে আমার a/2, তাই তো? সেক্ষেত্রে বেগ কি হবে? এর কোনো ব্যাপার, বেগের একটা সূত্রই তো আছে, ওমেগা রুট ওভার a² মাইনাস x²। এই জিনিসটা আমরা কিছু আগে করছিলাম না? কিছু আগে কিন্তু করছিলাম। ওটা কিন্তু √3/2 ভিম্যাক্স এসেছিল না? √3/2 ভিম্যাক্স এসেছিল, ঠিক আছে। তো একই জিনিস বারবার করবো না আসলে। ওকে, এখানে এটা বলতেছে না, এটা তো ভুল। বিস্তার অর্ধেক হলে এই জায়গায় তো 3/4 হবে, ওমেগা এ যেটা কিনা সর্বোচ্চ বেগ, √3/2টা বাইরে আসে, এটাই হবে সঠিক, ঠিক আছে। এখানে ভুল দেওয়া, এখানে ভুল দেওয়া। এখন এই ভুলটাই এই কাহিনী করার জন্য হয়েছে কিনা, কারণ আমি তো এখনো খ গ্রুপে, ওটা এখনো ও। বই যে কোথায় কি করছে, হ্যাঁ বই যে কোথায় কি করছে, ঠিক আছে। এই জিনিসটা মার্ক করে রাখবো। কিছু কিছু ভুল আসলে থাকতে পারে, আমাদেরকে আসলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা উচিত। নিচের কোনটি সরল দোলগতির বেগের সঠিক রাশিমালা নির্দেশ করে? বেগ
বেগের দুইটা সূত্র শিখছি আমি, তাই না? একটা হচ্ছে ওমেগা স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এর রুট, আর একটা ওমেগা এ কস ওমেগা টি, তাই না? এখন এখানে কোনটা আছে? এই যে এটা 36 সরল দোলন গতিসম্পন্ন একটি কণার, কি বলছে একটি কণার, আচ্ছা সমীকরণটা দিয়ে রাখছে পর্যায়কাল, একই তো জিনিস। এই যে এটা এ, দরকার নাই। এই যে ওমেগা, ওমেগা 4 পাই না? তো ওমেগা যদি 4 পাই হয় তাহলে টি কি বলতো? 2 পাই বাই ওমেগা না, মানে 4 পাই, মানে হচ্ছে 1/2। এই যে 0.5 জিনিস বুঝতে পারছো? আশা করি বুঝতে পারতেছো। যদি কোনো রকম সমস্যা থাকে কোনো নাম্বারে, ঠিক আছে, যেটা আমি আসলে করে দিচ্ছি ভুল হয়েছে অথবা তোমাদের কোনো সন্দেহ, তাহলে তোমরা কমেন্টে জানাবা, নির্দ্বিধায়। ওকে। সরল সন্ধিত স্পন্দন একটি দোলকের বেগ যখন 3 মিটার পার সেকেন্ড সরণ, যখন 4। ওকে, এটা আসলে দুই রকম সমীকরণ নিয়ে করে তারপরে সমাধান করতে হবে। কোথায় আসছে জিনিসটা বুঝতেই পারছো। সমাবস্থান থেকে একটি সরল দোলন গতি সর্বোচ্চ বেগের অর্ধেক হবে। এই যে বস্তু কণার কি পরিমাণ সরণ হলে বেগ সর্বোচ্চ বেগের অর্ধেক হবে? বেগটা সর্বোচ্চ বেগের অর্ধেক হবে। সর্বোচ্চ বেগের অর্ধেক হওয়া মানে ওমেগা এ বাই 2 হওয়া, তাই না? এটা হচ্ছে আমার বেগ, এটা হচ্ছে আমার বেগ মানে ভি। বেগের অ্যাকচুয়াল সমীকরণ হচ্ছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবার এখান থেকে আমার এক্স বের করতে হবে। বেগ হচ্ছে আমার সর্বোচ্চ বেগের অর্ধেক, ঠিক আছে? ইঞ্জিনিয়ারিং আসা, বাট কনসেপ্ট জানলে তুমি সহজে জানতে পারবে, মানে সূত্র জানলে আর কি। বর্গ করে দাও, ওমেগা স্কোয়ার এ স্কোয়ার বাই 2 ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, ঠিক আছে? এই ওমেগা 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 কেটে দিলাম। তাহলে এ স্কোয়ার 2 দিয়ে গুণ দিয়ে দিছি, 2a স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার, ঠিক আছে? 2x স্কোয়ার এদিকে আসলো, ওইদিকে গেল 2x স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার, তাই না? 2 স্কোয়ার মাইনাস a স্কোয়ার যেহেতু, তাহলে x কি আসবে? হ্যাঁ, x কি আসবে? a বাই 2 এর রুট, তাহলে a বাই রুট 2। a স্কোয়ার বাই 2 এর উপর রুট মানে a বাই রুট 2, যেহেতু বর্গ মূল করছি তাহলে প্লাস মাইনাস। ঠিক আছে, বুঝতে পারছো? বুঝতে পারছো? এখানে উত্তর ভুল দিচ্ছি। ওকে, দরকার নেই এসব, এটা কেটেই দাও, এটা মার্ক করার কিছু নেই, এটা কেটেই দাও। করে দিছি জাস্ট বোঝানোর জন্য, তারপর উত্তরে দিছে ভুল। হ্যাঁ, উত্তরে দিছে ভুল, এটাই হোক। এখানে কি বলতেছে? তরঙ্গের কৌণিক কম্পাঙ্ক মানে হচ্ছে ওমেগা, 6 দিয়ে ভাগ দাও, 150কে 6 দিয়ে ভাগ দিব, তাহলে আমি পাবো হচ্ছে ওমেগা স্কোয়ার, ঠিক আছে? ওমেগা স্কোয়ার পেলাম, দেন সেটাকে রুট করে দিতে হবে। বুঝতে পারছি? একশো 50কে 6 দিয়ে ভাগ দিলে কত হয়? 25, 25 তাহলে 5। সাম্যাবস্থা থেকে কত দূরে এসএইচএম? এসএইচএম মানে হচ্ছে সিম্পল হারমোনিক মোশন, মানে সরল ছন্দিত গতি, ছন্দিত স্পন্দন গতি, ঠিক আছে? সিম্পল হারমোনিক মোশন থাকা বস্তুর বেগ সর্বোচ্চ বেগের 1/3 হবে। একই তো বেগ, একই তো বিষয়, কিছু আগে তো যেটা করলাম। সর্বোচ্চ বেগের 1/3 ওমেগা এ বাই 3 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে? যেহেতু এর আগের উত্তরটা মিলে নাই, সো এটা আমি আসলে করে দিই, নইলে এটা আমি বলে দিলাম তোমরাই করো। আমার তো কত দূরে লাগবে, ঠিক আছে? জিনিসটা একটু ক্লিন করে করবো, আচ্ছা সমস্যা নেই। আচ্ছা, তোমাদের বোঝার জন্য আমি এটা ইয়া করলাম। দেখো, চিন্তা করো, বর্গ করতেছি ওমেগা স্কোয়ার এ স্কোয়ার ডিভাইডেড বাই 9, ওইদিকে বর্গ হয়ে যাবে ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ওমেগা স্কোয়ার কাটা। এবার দেখো তো, এক্স স্কোয়ার এইদিকে আসলো, আচ্ছা 9 দিয়ে গুণ দিচ্ছি, ধরো 9 দিয়ে গুণ দিলে যে 9x স্কোয়ার এইদিকে আসলো, অ্যান্ড 9a স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এটা কি বুঝতে পারছো? 9 দিয়ে আগে গুণ দিচ্ছি, এখানে একটা 9 চলে গেছে না,
তাহলে এখানে হলো 9a² মাইনাস 9x²। এই 9x² আমি এদিকে আনলাম, তাহলে এখানে থাকলো কি 9a², a² ওদিকে নিয়ে গেলাম, ঠিক আছে। তাহলে x² হচ্ছে 8a² বাই 9, 8a² বাই 9। তাহলে এবার x হচ্ছে কি √8a/3, অবশ্যই একটা প্লাস মাইনাস। এই √8 মানেই হতো 2√2, ঠিক আছে। এটা কি মিলছে? এটা মিলছে, ঠিক আছে। দেখো এটা মিলছে, মানে এর আগে যেটা করছি সেটাও ঠিকই করছিলাম, আর উত্তরটা মিলে নাই। সো এটা তপন স্যারের ফল্ট, মানে আমি যে ঠিক করে দিছি এই কনফিডেন্সটা দেখানোর জন্য আমি আসলে এটা করলাম আর কি, নইলে আমি এটা করতাম না যদি আগের উত্তরটা মিলতো। মানে একই জিনিস বারবার করার আসলে সময় তোমাদেরও নেই, আমারও নেই। সরল দরণ গতিসম্পন্ন কোনো কণা যখন সাম্যাবস্থা অতিক্রম করে, সাম্যাবস্থা যখন অতিক্রম করে তখন তার বেগটা সর্বোচ্চ থাকে, সরণ শূন্য থাকে, ত্বরণ শূন্য থাকে, ঠিক আছে। তখন এর আচ্ছা বেগ যদি সর্বোচ্চ হয়, ভি ম্যাক্স যদি সর্বোচ্চ হয়, তাহলে গতিশক্তি সর্বোচ্চ হবে না, 12 mv ম্যাক্স। গতিশক্তি সর্বোচ্চ হবে, গতিশক্তি সর্বোচ্চ, বিভব শক্তি সর্বনিম্ন। দুইটা তো একসাথে সর্বোচ্চ হবে না, দুইটা মিলিতভাবে সবসময় সমানই থাকবে, টোটালটা সেম, কিন্তু দেখা যাচ্ছে যখন গতিশক্তি সর্বোচ্চ তখন বিভব শক্তি শূন্য, ঠিক আছে। সরল দরণ গতি সম্পন্ন কোনো কণার বিস্তার এ, এর সরণ কত হলে আচ্ছা শক্তির অর্ধেক গতিশক্তি অর্ধেক বিভব শক্তি হবে, মিনিং দুটো সমান। আরেকভাবে কোশ্চেনটা করতে পারতো যে কখন তোমার গতিশক্তি ইকুয়ালস টু বিভব শক্তি হবে, কখন গতিশক্তি ইকুয়ালস টু বিভব শক্তি হবে, ঠিক আছে। বের করি। এর আগে আমাদের সূত্রগুলো একটু জানতে হবে, আর আমরা সূত্রগুলো দেখি। ইকে হাফ, বিভব শক্তি সেটা হচ্ছে হাফ কে x², ওটা স্প্রিং হাফ কে x², ওকে। ইকে হাফ কে a² মাইনাস x²। দেখো যখন x0 তখন বিভব শক্তি 0, যখন x0 তখন গতিশক্তি সর্বোচ্চ, ওকে। টোটাল ই হাফ কে a² বা ই ম্যাক্স, ঠিক আছে। যখন ইকেই ই ম্যাক্স হয়ে যাবে তখন এক্স কি 0, যখন ইপি ই ম্যাক্স হয়ে যাবে তখন এক্স হচ্ছে সর্বোচ্চ বা এ। তো এইটা আমাদেরকে জানতে হবে, ঠিক আছে। গতিশক্তির বিভব শক্তির সাইন কস দিয়েও সূত্র বের করা যায়, দরকার নেই, দরকার হলে আমি দেখাবো। আমি তো আসলে এক্সট্রা তোমাদেরকে কিছু দিতে যাচ্ছি না, মানে দেখা যাচ্ছে অনুশীলনের বেসিসে আমি আগাচ্ছি, যে যে সূত্রগুলো তোমাদের আসলে ওই রিলেটেড দরকার আমি সেভাবে দেখাচ্ছি, ঠিক আছে। তাহলে এখন গতিশক্তি আর বিভব শক্তি সমান হয়ে যাবে, মানে এই দুটা সমান, তাই তো। তাহলে হাফ কে x² ইকুয়ালস টু হাফ কে a² মাইনাস x², ওকে। এখন আমাকে বের করতে হবে x এর ভ্যালুটা, ঠিক আছে। হাফ কে x² ইকুয়ালস টু হাফ কে, আচ্ছা ওয়েট, এই হাফ কে তো আগেই বাদ, তাই না? হাফ কে আগেই বাদ না। কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারে আমি ওই যে পরন্ত বস্তু নিয়ে সুন্দর একটা ইয়া দিচ্ছিলাম, কিন্তু শর্টকাট দিচ্ছিলাম না, সেই শর্টকাটটা সেইখানেও খাটে, যে আমরা x² ধরে নেব হচ্ছে বিভব শক্তি, a² মাইনাস x² ধরে নেব গতিশক্তি, সেখান থেকে আমরা বের করব, তারপর সহগ বসাবো যে এটা 3 গুণ দ্বিগুণ যদি হয়ে থাকে। যাই হোক, ওই কাজ শক্তি ক্ষমতার চ্যাপ্টারটা দেখে আসলে বুঝতে পারবা। তাহলে এটা আসলো x², এখানে আসলো a² মাইনাস x², ঠিক আছে। এটা হচ্ছে a² 2x² আসতেছে, তাহলে x আসতেছে a/√2, প্লাস মাইনাস আসবে হয়তো, ঠিক আছে। a/√2 আসবে, মিলাই নিতে হবে, কারণ কখন কি করে বলা তো যায় না। ঠিক আছে, ভুলগুলো তো তোমাদেরকে ফাইন্ড আউট করে দিতে হবে আমার। 4 5 এটা আবার কি দিল এখানে? যাই হোক, একটি বস্তু 4 সেন্টিমিটার সাম্যাবস্থা থেকে কত দূরত্বে বস্তুর গতিশক্তি স্থিতিশক্তির সমান হবে? কিছুক্ষণ আগে করছি, এই জিনিসটা জাস্ট মুখস্থ বসাইতে হবে তোমাকে, যে a/√2। এগুলো এত বের করার সময় নাই, এগুলো তুমি একবার বের করবা, সেকেন্ড টাইম থেকে মনে রাখবা। a/√2 তো সমান হবে, এই a হচ্ছে এখন 4, তাহলে 4/√2, কোনটা 2√2, কারণ 4কে 2 গুণ 2 আকারে ভাঙানো যায়, তাই না? বা √2 আকারে লেখা যায়, এটাও যদি এখন দেখানো লাগে আসলে 2 গুণ 2 লেখা যায়, তো সেটাকে আমি √2 গুণ √2 লিখতে পারবো। এটা যে 4, এটা কি বুঝতেছো?
এই রুট টুতে 2 আর 2 দুগুণে 4 আর নিচে একটা রুট, এই যে কাটলো। ঠিক আছে, ঠিক আছে। 7 তো বাদ। 8 দেখি, সরল দৈর্ঘ্য সম্পন্ন একটি বস্তু যখন তার সাম্যাবস্থা থেকে 2 সেন্টিমিটার দূরে, এটা এক্স, তখন তার গতিশক্তি ও স্থিতিশক্তি 3 গুণ। ওই তো ওই শর্টকাট এখন চলে যাবো। আচ্ছা, এটাকে আমি ধরে নিলাম বিভব শক্তি ইকুয়ালস টু, এটা হচ্ছে আমার গতিশক্তি, তাই না? এখন বলতেছে গতিশক্তি স্থিতিশক্তির 3 গুণ। এই যে স্থিতিশক্তি, এটার আগে আমি বসাই দিলাম 3। এই জিনিসটা কীভাবে আসছে? যে হাফকে হাফকে কাটাকাটির পর। ঠিক আছে, এই জিনিসগুলো শর্টকাটে করতে গেলে তোমাকে একবার অ্যাটলিস্ট করতে হবে, তাহলে তুমি শর্টকাট এগুলো বের করে ফেলতে পারবা। এখন করে ফেলো, এক্স স্কোয়ারকে এদিকে নিয়ে আসবো, তাহলে এ স্কোয়ার ইকুয়ালস টু 4x স্কোয়ার। ঠিক আছে, তাহলে এক্স এক্স তো 2 দেওয়া আছে, এক্স তো 2 দেওয়াই আছে, তাহলে 2x ইকুয়ালস টু a না? বর্গমূল করে দিলে 2x ইকুয়াল টু a, তাহলে 2 দুগুণে 4। বুঝতে পারছি, খুব সহজ কিন্তু। একটি কণা এ বিস্তারে সরল ছন্দিত স্পন্দনে স্পন্দিত হচ্ছে, তাও না বুঝতে পারলে জানাই দিও নাম্বার সহ, আমি ওই লিখে এক্সপ্লেন করে দেবো। ঠিক আছে, এ বিস্তারে সরল ছন্দিত স্পন্দনে স্পন্দিত হচ্ছে, সাম্যাবস্থা থেকে কত দূরত্বে কণাটির বিভব শক্তি তার মোট শক্তির 1/4। একই তো কোশ্চেন, আর করে দেবো, যাও দিলাম। এটা কি? এটা বিভব শক্তি তার মোট শক্তির, ও এখানে একটু আলাদা করছে। আচ্ছা সমস্যা নাই তো, সমস্যা নাই, এটা তো আরো সহজ করে দিচ্ছে। বলো তো এখানে কি করব? হ্যাঁ, এখানে কি করব বলো তো? দেখো, বিভব শক্তি মানে তো হাফ কে এক্স স্কোয়ার, মোট শক্তি মানে তো হাফ কে এ স্কোয়ার। এই হাফকে হাফকে তো আগেই কাটা। এটা তোমরা যদি আগে বুঝতে পারতা তাহলে আমি আগেই এটা লিখে দিতাম, বুঝতে পারবা না হয়তো অনেকে, এই জন্য আমি লিখলাম না, কাটলাম লিখে আর কি। বিভব শক্তি মোট শক্তির 1/4 মানে 1/4। এটা কোনো ম্যাথ হলো? এটা তো তোমার ক্যালকুলেটর লাগবে না, এই জন্য ভাবিতে আসা। ঠিক আছে, তাহলে এখানে কি আসতেছে? এক্স আসতেছে a/2। ওকে, এক্স 2 সেন্টিমিটার স্থিতিশক্তি গতির শক্তির 1/3 গুণ হলে বিস্তার কত? স্থিতিশক্তি গতিশক্তির 1/3, এটা আমি করে দেবো না। দৃঢ়ভাবে আটকানো কে বল ধ্রুবকের একটি স্প্রিং, এগুলা মনে রাখতে হবে। ঠিক আছে, অনেকগুলো সূত্র আছে, যেমন 2π√L/g, আবার হচ্ছে 2π√E/g, 2π√M/k। ঠিক আছে, এটা স্প্রিং যখন ভর ঝুলাবো, এটা স্প্রিং যখন হচ্ছে ইলংগেশন করব, জাস্ট ঝুলায় টেনে ছেড়ে দিছি। যদি বলে যে টেনে ছেড়ে দিলাম, টেনে ছাড়া, তাহলে এটা, আর এটা হচ্ছে ওরাও একই ব্যাপার আসলে, আর এটা তো সরল দোলক। ঠিক আছে, এখানে কোনটা বলছে? 2π√M/k। ঠিক আছে, আসো এগুলো লাগবে না। এই তো, এই যে টেনে ছেড়ে দিল না, যে টেনে ছেড়ে দিল মানে এটা E/g হিসেবে কাজ করতেছে। চলো করে ফেলি, হচ্ছে এটা কি 2π√E/g। এই জিনিসটা বের করবা, তারপর এটাকে উল্টা করে দিবা, কারণ কম্পাঙ্ক চাইছে, আমরা জানি কম্পাঙ্ক হচ্ছে 1/t। ঠিক আছে, দরকার নেই করার। স্প্রিংয়ে ঝুলন্ত এম ভরের একটি পর্যায়কাল 2 সেকেন্ড হলে 4m মানে 4 গুণ করে ফেলছি। দেখো তো একবার, t ইকুয়ালস টু 2π√M/k, অর্থাৎ t সমানুপাতিক √m না? t সমানুপাতিক তো √m, তাহলে t যদি 2, আচ্ছা এখানে আমি ভর করছে। ঠিক আছে, তো ভর যদি 4 গুণ করা হয় তাহলে তার রুট হিসেবে পর্যায়কাল বৃদ্ধি পাবে। ভর যদি 4 গুণ করা হয় তাহলে পর্যায়কাল বৃদ্ধি পাবে দ্বিগুণ, পর্যায়কাল বৃদ্ধি পাবে 2t। পর্যায়কাল কত
সেকেন্ড। আচ্ছা 2 ছিল, তাহলে এখন হয়ে যাবে 4 সেকেন্ড। এখন হয়ে যাবে 4 সেকেন্ড, ঠিক আছে? এটাও আমরা বাদ দিয়ে দেব। দুটো স্প্রিংয়ের বল ধ্রুবক 200 নিউটন পার মিটার, 300 নিউটন পার মিটার। শ্রেণী সমবায়ে আমি এই জিনিসটা বলছিলাম। হ্যাঁ, আরো একবার বলি, রোধের উল্টা, ঠিক আছে? স্প্রিং আর ধারক এই দুটো হচ্ছে রোধের উল্টা। তাহলে শ্রেণী সমবায় মানে হচ্ছে 1/200 প্লাস 1/300 এর পুরোটার ইনভার্স, তাই না? এটা একটা শর্টকাট আছে, মানে রোধের সমান্তরাল বা এই স্প্রিং এর বল ধ্রুবকের শ্রেণী বের করার একটা শর্টকাট হচ্ছে গুণফল বাই যোগফল। যদি দুইটা হয়ে থাকে, এক মানে 2 এর বেশি হলে এই শর্টকাট আর খাটবে না। দুইটা হলে এটা করে দিবা, গুণফল বাই যোগফল। তাহলে হলো কত? 3 × 6 700, ঠিক আছে? 600/7। কি করলাম রে ভাই? এটা এটা আমি কি করলাম বলো তো? মানে 500 লিখলাম কিভাবে? মানে 500 তো যোগফলটাই। আচ্ছা যাই হোক, 500 600/5, 600/5 কত হচ্ছে? ঠিক আছে, ঠিক আছে। 7 নম্বর মনে হচ্ছে স্কিপ দেওয়া সম্ভব হচ্ছে। চিত্র, হ্যাঁ, প্রসারণ এক্স মানে ওই যে আমরা যেটা সঠিক, টি ইকুয়ালস টু 2π√E/g, তাই না? ঠিক আছে না? এটা টি হচ্ছে 2π√E/g। এখন দেখো তো, টি সমানুপাতিক √E না? এটা হচ্ছে না? ঠিক আছে, চলো আসো 9। এম ভরের একটি বস্তু একটি অনুভূমিক স্প্রিং এর সাথে সংযুক্ত আছে। স্প্রিংটি এ পরিমাণ প্রসারিত করে ছেড়ে দেওয়া হলে এই পরিমাণ প্রসারিত করছি, মানে এটা ভর বৃদ্ধি করা হলো। নতুন পর্যায়কাল কিছুক্ষণ আগে তো পড়ে আসলাম যে m/g না, m/g, m/k সরি, তাহলে টি সমানুপাতিক m √m। এটা যদি 4 হয় তাহলে এটা 2t হবে। এনে কি কোনো সন্দেহ আছে? একটি ওজন মাপার অপশনগুলো দেখি বাদ। কৌণিক বিস্তার ক্ষুদ্র হলে, কি বলতেছে? কৌণিক বিস্তার ক্ষুদ্র হলে কোনো নির্দিষ্ট স্থানে সরল ধরনের দোলনকাল কার্যকরী। দেখো আমরা 3টা সূত্র পড়ছি, দাঁড়াও এটাই লাস্ট গুচ্ছ। আমরা 3টা সূত্র পড়ছি না? তাহলে এখানে হচ্ছে দোলক যেহেতু বলছে, তাহলে টি ইকুয়ালস টু 2π√L/g, তাহলে টি সমানুপাতিক √L, কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক। ওকে, সেকেন্ড দোলক হচ্ছে যে সরল দোলক, দোলক কাজ 2 সেকেন্ড। সেকেন্ড দোলক অনেকে চিন্তা করে 1 সেকেন্ড দোলক না, 1 সেকেন্ডে সে একটা টিক দেয়, অর্থাৎ ধর এখান থেকে সে যাত্রাটা শুরু করে এই পর্যন্ত আসবে তার 1 সেকেন্ডে, কিন্তু পর্যায়কাল তো এখানে শেষ হয় নাই, পর্যায়কাল তো আবার তাকে ব্যাক যেতে হবে ওখানে, আবার ওখানে গেছে, এটা 1 সেকেন্ডে, টোটালটা 2 সেকেন্ড। এটাই হচ্ছে তার পর্যায়কাল, ঠিক আছে? একটা টিক দেয় 1 সেকেন্ডের, 1 এই যে 2, তার পর্যায়কাল শেষ, ঠিক আছে? ব্যাপারটা এরকম। 2 সেকেন্ড হচ্ছে সেকেন্ড দোলকের দোলনকাল। একটি সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য, এটা মুখস্থ রাখতে হবে। এটা বের করার তো টেকনিক একটাই, √L/g। টি মানে তো 2, কারণ সেকেন্ড দোলকের দোলনকাল 2 সেকেন্ড, এই 2 দিয়ে কাটা, এখান থেকে পায়ের মান বসাবা, জি এর মান বসাবা, এল এর মান বের করে নেবা, এটাই আসবে, ঠিক আছে? মুখস্থ রাখবে এটা। একটি সেকেন্ড 0.993, তোমার মনে রাখতে হবে। একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়ায় এর দোলনকাল। দেখো তো, দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায় তাহলে এর দোলনকাল বৃদ্ধি পাবে না? সমানুপাতিক তো, বর্গমূলে সমানুপাতিক তো। একটি সেকেন্ড দোলকের দোলনকাল বৃদ্ধি পেয়েছে, সেকেন্ড দোলক মানে 2 সেকেন্ড বৃদ্ধি পাইছে, এখন 2 সেকেন্ড থেকে বেড়ে গেছে, এখন 2 সেকেন্ড করতে হবে, তাহলে দৈর্ঘ্যটা কমাতে হবে আমার। দৈর্ঘ্যটা কমলেই আমার দোলনকালটা কমে আসবে। দোলনকাল টি
দৈর্ঘ্য যদি দ্বিগুণ করে দেওয়া হয়, তাই না? দৈর্ঘ্য যদি দ্বিগুণ করে দেওয়া হয় তাহলে পরিবর্তিত দোলনকাল দ্বিগুণ করলে দোলনকাল হবে আবার √2। পর্যায়কালে দ্বিগুণ করতে সরল দোলকের দৈর্ঘ্য কত গুণ করতে হবে? সরল দোলকের দৈর্ঘ্য পর্যায়কালে দ্বিগুণ করতে হবে, তাহলে সরল দোলক 4 গুণ করতে হবে। ঠিক আছে, এই জিনিসগুলা সূত্রগুলো মাথায় আনতে হবে, সমানুপাতিক সম্পর্কগুলো খুব ভালো মতো বুঝতে হবে। সরল দোলকের দৈর্ঘ্য দোলনকাল সংক্রান্ত কোন সমীকরণ সঠিক নয়? 2π√L/g, এটাই তো এটা। দেখো টি সমানুপাতিক √L থেকে আমরা এভাবে আসতে পারি, T1/T2 ইকুয়ালস টু L2 হবে না, L2 হতো যদি ব্যস্তানুপাতিক হতো, L1/L2 √ T2/T1, এটা তো সঠিক। তাহলে উত্তর হচ্ছে এটা, মানে এটা হচ্ছে সঠিক নয়। ঠিক আছে, এটা সঠিক নয়। দেখি কোনো সরল দোলকের দোলনকাল অর্ধেক করার জন্য, সরল দোলকের দোলনকাল যদি অর্ধেক করতে চাই, এই আসলে টি সমানুপাতিক √L দিয়ে যে কত কোশ্চেন করছে এরা। দোলনকালই অর্ধেক করবো, মানে টি কে অর্ধেক করতে হলে এল কে তো 1/4 করতে হবে না? এই যে ঠিক আছে, আমি আর দেখাচ্ছি না, কিন্তু একই জিনিস। যেহেতু একটি সরল দোলন গতির জন্য কৌণিক সরণ এর 4 ডিগ্রি নিচে থাকতে হয়, এটা মুখস্থ। 4 ডিগ্রি নিচে থাকতে হয়, 4 ডিগ্রির নিচে থাকতে হয়। ঠিক আছে, আবার 4 ডিগ্রি সেলসিয়াসে পানি হচ্ছে কি বলে, যাই হোক অনেক কিছু আছে। ঠিক আছে, 4 ডিগ্রি নিচে থাকতে হয়। একজন বালিকা একটি দোলনায় বসে দোল খাচ্ছে, বালিকাটি উঠে দাঁড়ালে, বাবার বাবা উঠে দাঁড়ালো। সে যদি এখন দেখো আলটিমেটলি দোলটা খাইতেছিল এমনি, সে যদি উঠে দাঁড়ায়, কি যে হইলো, এই জিনিসটি উঠে গেল। যাই হোক, সে যদি উঠে দাঁড়ায় তার কার্যকরী দৈর্ঘ্যটা যায় কমে। চিন্তা করো, সেন্টার অফ মাসটা উপরে চলে গেল, কার্যকরী দৈর্ঘ্যটা কমে গেল, কমে, তাহলে টি যাবে কমে, তাহলে সে আরো ফাস্ট যাবে। ঠিক আছে, সে আরো ফাস্ট যাবে, তাহলে দোলনকাল হ্রাস পাবে, দোলনকাল হ্রাস পাবে। সেকেন্ড দোলকের দৈর্ঘ্য অভিকর্ষ ত্বরণ জি, সেকেন্ড দোলক বলে কথা না, এই এল সমানুপাতিক জি, এটা তো এমনিতেই সেকেন্ড দোলক বলছে, কারণ টিটাকে ফিক্সড করে দিচ্ছে তাই, মানে টি ধ্রুবক না হলে তার এটা সম্ভব না। এখন দেখা যাচ্ছে যে এটা কিভাবে আসলো বলো তো, এটা ধ্রুবক, এটা ধ্রুবক, আলটিমেটলি যে √L সমানুপাতিক √G, দিয়ে আলটিমেটলি এটা আসবে স্রেফ সমানুপাতিক। ঠিক আছে, ওকে। এবার দোলকের ববের ভর বেশি হলে, ববের এটা আমি ভুল করে ইয়া করছি। আরে কি রে ভাই, ভর, ভরের সাথে দোলকের ববের ভরের সাথে দোলনকালের কোনো সাথ নাই। ঠিক আছে, এই যে সম্পর্কটা তো এইটা, ওই M/K কিন্তু স্প্রিং এর এখানকার না, L/G, এল এর সাথে সম্পর্ক আছে, জি এর সাথে সম্পর্ক আছে। তাহলে ববের ভর যাই হোক অপরিবর্তিত, সরল দোলকের সাথে নির্ণয় করা যায় ভারের উচ্চতা, এটা আমরা ম্যাথই করবো কিছুক্ষণ পরে। তো যাই হোক, ওইটা সেকেন্ড দোলকের কম্পাঙ্ক, সেকেন্ড দোলকের দোলনকাল হচ্ছে 2 সেকেন্ড, কম্পাঙ্ক তার উল্টা 2 ইনভার্স বা হাফ। মহাকাশে একজন নভোচারী নিকটে কিছু সেকেন্ড দোলকের কম্পাঙ্ক, দেখো নভোচারী মানে হচ্ছে জি, হচ্ছে আমি 0 ধরে নিচ্ছি। ঠিক আছে, মহাকাশে গেছে, জি হচ্ছে 0, কম্পাঙ্ক মানে 1/, এই যে এটা মানে হচ্ছে টি, এটা মানে টি না, তাহলে টি ইকুয়ালস টু 2π√L/g, টি হচ্ছে 1/f, 2π√L/g। এখন এফ, এফ যদি আমি বের করতে চাই, তাহলে এফ ইকুয়ালস টু এই 1/2π√G/L না, জি যদি 0 হয় কম্পাঙ্ক হবে 0। ঠিক আছে, অ্যান্ড টি হবে অসীম। চিন্তা করো, জি তো নাই ওখানে, কাজ করতেছে না তো, জিনিসটাকে তুমি এভাবে ওকে এভাবে ছেড়ে দিলে থেকে গেল, মানে থেকেই গেল, থেকে গেল মানে কি, তার পর্যায়কাল তো অসীম, সে তো নড়ছিল না, মানে সে যে যাবে দিয়ে আবার ব্যাক করবে এভাবে,
করছে না তো, পর্যায়কাল অসীম, অসীম সময় পর উঠে নড়বে না, ব্যাপারটা এরকম। হ্যাঁ, আর কম্পাঙ্ক 0, সে তো কাঁপছেই তো না। কম্পাঙ্ক তো পর্যায়কালেরই অর্ধেক, মানে পর্যায়কালেরই উল্টা, যতবার সে যাবে 1 সেকেন্ডে, যাচ্ছেই তো না, তাহলে ওটা 0। অ্যান্ড তপন স্যার এখানে ম্যাজিক করছে একটা, তাই না? এখানে একটা ম্যাজিক করে সে অসীম দিয়ে দিছে, এটা একটা গোল্লা। মানে এই ভুল আসলে পরীক্ষার হলেও দেখানো উচিত না, ঠিক আছে? মানে আত্মা কেঁপে ওঠা ভুল আর কি। দোলনকাল 50% বৃদ্ধি, দোলনকাল 50% বৃদ্ধি করতে দৈর্ঘ্য কত গুণ বাড়াতে হবে। এই বৃদ্ধি বাড়ানো এই জিনিসগুলো কিন্তু আমি বলছি অনেক আগে, ঠিক আছে? ওগুলো দেখতে হবে। তা এখানে বলতেছি, সমস্যা নেই। 50% বৃদ্ধি মানে হচ্ছে 150% করা, মানে হচ্ছে 1.5 গুণ করা, ঠিক আছে? এখন দেখো তো, টি সমানুপাতিক √L না, এটা যদি আমি 1.5 গুণ করতে চাই, তাহলে এইটাকে তার বর্গ পরিমাণ গুণ করতে হবে, তাহলে তো বর্গমূল করে আমার ওটা 1.5 হবে। 1.5 এর ইয়াটা হচ্ছে 2.25, গুণ করব আমরা কাকে, এল কে। এটা যদি এত করি তাহলে আমরা বাড়াবো কত, 1.25 গুণ বাড়াবো। কেন বলতো? 1.5 এর বর্গ করলে 2.25, 2.25 গুণ করতে হবে আমার কার্যকরী দৈর্ঘ্যকে। এত গুণ করা মানে 1 গুণ তো আগে থেকে ছিল, 1.25 গুণ বাড়ানো। আমাকে চাইছে কত বাড়াতে হবে, যে 1.25 গুণ, ঠিক আছে? কোনো ব্যক্তি একটি স্থির লিফটের ভেতরে একটি সরল দোলকের পর্যায়কাল পান টি। লিফটে যদি g/3 ত্বরণে উপরে উঠতে থাকে, উপরে উঠলে কি হয় বলতো? নিজেকে একটু ভারী অনুভব হয়। তাহলে আমার জি হয়ে গেছে এখন g প্লাস g/3, ওকে, ইকুয়ালস টু জি কমন নিলে 1 + 1/3 বা 4/3, 4/3 জি। আচ্ছা, পর্যায়কাল আমাকে চাইছে, দেখো তো, এই যে T1 বা T2 ইকুয়ালস টু, টি এর সাথে সম্পর্কটা কেমন ছিল, জি এর √L/G, মানে ব্যস্তানুপাতিক বর্গ, ওকে, g2/g1, ডান, ঠিক আছে? এখন এই যে স্থির লিফটের ভিতরে তো শুধু জি কাজ করতেছিল, আর চলন্ততে এটা, মানে এটা জি2, এটা জি1, এটা জি2, আমি বের করবো হচ্ছে টি2, ওকে। তাহলে টি1 বসাই, টি1 হচ্ছে টি, জি2 বসাবো 4/3 জি, আর নিচে বসাবো জি, জি জি কেটে গেল, হয়ে গেল এটা। টি2 আমি বের করবো, তাহলে টি2 ওদিকে নিলাম, আর 4/3 দিকে ভাগ হলে আসতেছে 3/2, এই যে উপরে রুট, এটা কি বুঝতে পারছো? টি2কে ওদিকে আনলাম, অ্যান্ড √4/3 মানে কি, 2/√3, এটাকে এদিকে ভাগ আনলাম, মানে √3/2, তাহলে এটা আসতেছে, ঠিক আছে না? চলো 24 কি বলে, একটু সরল দোলক ঘড়ি পাহাড়ের চূড়ায় নিয়ে গেলে। আচ্ছা, পাহাড়ের চূড়ায় জি কি হয় বলতো? পাহাড়ের চূড়ায় জি কমে, ডিটেলস পড়াইছি 6 নম্বর চ্যাপ্টার। জি পড়ে, জি কমে, জি যদি কমে যায় তাহলে টি যাবে বেড়ে। টি বেড়ে যাওয়া মানে কি বলতো? তার যেতে আসতে বেশি সময় লাগতেছে, যেতে আসতে বেশি সময় লাগতেছে। এখন আমার 1 মিনিট পার হয়ে গেছে, ওই ঘড়ি যেহেতু স্লো যাচ্ছে, তো তার ওখানে দেখা যাচ্ছে 50 সেকেন্ড গেছে, তাহলে সে কি সময় হারালো না? সে 10 সেকেন্ড হারাই ফেললো না? ঠিক আছে, সময় হারাবে বা ধীরে চলবে, একই কথা, দুটা একই কথা, ওকে, ধীরে চলবে। চলে আসো 25, এটা সেকেন্ড দোলকের দৈর্ঘ্য 3 গুণ বৃদ্ধি করা হচ্ছে, সেকেন্ড দোলকের দৈর্ঘ্য 3 গুণ বৃদ্ধি করা হয়েছে, দোলনকাল কত হবে? কত যে বারবার আসতেছে জিনিস, 3 গুণ বৃদ্ধি মানে 4 গুণ, তাহলে টি হয়ে যাবে 2 গুণ, সেকেন্ড দোলক ছিল তাহলে ওটা 2 সেকেন্ড আগে থেকেই ছিল, এখন হয়ে গেল 4 গুণ। এটা সরল দোলক, দৈর্ঘ্য অপরটির দ্বিগুণ, করিও এটা নিজে করিও,
এই টি সমানুপাতিক রুটটি থেকে যে কত আসতেছে, দোলকের দোলনকাল 2 সেকেন্ডের বেশি। আচ্ছা 2 সেকেন্ডের বেশি হয়ে যাওয়ার ফলে সে 20 সেকেন্ড ধীরে চলে। টি বেশি, ধীরে ধীরে চলে, মানে সে সময় হারাচ্ছে, প্রতিদিন সে 20 সেকেন্ড করে সময় হারায়। দৈর্ঘ্য কত পরিবর্তন করলে ঠিক 2 সেকেন্ড দোলনকালে সে দুলবে, মানে আমাকে দৈর্ঘ্যটা পরিবর্তন করতে হবে আর কি। বাদ দাও এটা, ঠিক আছে। এটা সরল দোলকের পর্যায়কাল দ্বিগুণ করতে হলে এর দৈর্ঘ্য অবশ্যই, পর্যায়কাল দ্বিগুণ করতে হলে দৈর্ঘ্য 4 গুণ বাড়াতে হবে, ঠিক আছে। 40 সেন্টিমিটার দীর্ঘ একটি সরল দোলক প্রতি মিনিটে 40টা দোল দিচ্ছে, প্রতি মিনিটে 40টা দোল দিচ্ছে, মানে 60 সেকেন্ডে দিচ্ছে 40টা দোল। ওকে, 40 সেন্টিমিটার। আচ্ছা দেখো তো, একই জিনিস না, পুরো একই জিনিস। 40 সেন্টিমিটার ছিল, 160 সেন্টিমিটার করা হয়েছে, মানে আসলে 4 মানে 4L করা হয়েছে, মানে টি বাড়বে কত বলো তো, দ্বিগুণ না, টি সমানুপাতিক রুট এল। তাহলে এটা যদি 4L হয় তাহলে টি তো বেড়ে যাবে 2T, হ্যাঁ দ্বিগুণ বাড়বে। তাহলে আবার এখন টি আসলে ছিলটা কত, প্রতি মিনিটে 40টা দোল দেয়, তাহলে 40 দিচ্ছে 60 সেকেন্ডে, 60টা দেয় কততে, 60/40 গুণ 60 সেকেন্ডে। আচ্ছা প্রতি মিনিট বলছে তো, আর উত্তরও চাইছে মিনিটে, তাহলে মোটামুটি আমরা মিনিটেই বের করি, সমস্যা নাই, আমরা মিনিটে বের করি। যে 40টা দিচ্ছে সে 1 মিনিটে, তাহলে 60টা দিবে 1/40 গুণ 60 মিনিটে, মানে হচ্ছে 3/2 মিনিটে। এখন যেহেতু বলছে, যেহেতু আমি এটা 4 গুণ করছি, এল যেহেতু 4 গুণ হয়ে গেছে, তাহলে টি হয়ে যাবে 2 গুণ, তাহলে এটা হচ্ছে 2 গুণ হয়ে যাবে, অথবা উত্তর হবে 3 মিনিট। এখানে কি না বুঝে কিছু আছে? এল 4 গুণ করা হয়েছে মানে টি হয়ে যাবে দ্বিগুণ। এখন এর আগে টি টাইম বের করলাম, সেটার সাথে 2 দিয়ে গুণ দিয়ে দিলাম, ব্যাপারটা হচ্ছে এটাই। এটা সেকেন্ড দোলকের দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো। ওরে আল্লাহ রে, কতবার আসছে এই জিনিস, টুরতে হবে। এটাকে বোঝানোর দরকার আছে, এটা কি বোঝানোর দরকার আছে? আচ্ছা আমরা 30 নাম্বারটা স্কিপ দিছি। একটি সরল দোলকের পৃথিবীর ব্যাসের সমান উচ্চতা, ঠিক আছে। দেখো আমি তোমাকে একটা জিনিস বলি, পাহাড়ের উচ্চতা নিয়ে আর জীবনে কনফিউশন থাকবে না, ভালো করে দেখো। আমরা কি ওখানে যাবো? আচ্ছা ওখানে যাই, আমরা ওখানে যাই। কোথায় যাব বলো তো? চলো শুরু করি। দেখো আমরা জি এর সুন্দর একটা সূত্র জানি না, gm/r², জানি তো মহাকর্ষ অধ্যায় থেকে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারতেছি জি সমানুপাতিক 1/r², এটা 1 নম্বর সমীকরণ। ওকে, আমরা জানি টি সমানুপাতিক 2π√L/g, বা টি সমানুপাতিক 1/√g, বা জি সমানুপাতিক 1/t², ঠিক আছে না? ওকে, এবার এই দুটাকে আমরা একটু কম্বিনেশন করব। দুটাতে জি আছে, তাহলে আমরা লিখতে পারি 1/r² সমানুপাতিক 1/t², মানে 1/r ইকুয়ালস টু 1/t, ঠিক আছে। টি ইকুয়ালস টু কেন, সমানুপাতিক। আমরা এখান থেকে সুন্দর একটা সূত্র নিয়ে আসতে পারি, টি এইচ মানে উপরে উঠলে যেটা হয় ডিভাইডেড বাই টি গ্রাউন্ড থেকে, যেহেতু সমানুপাতিক, সমানুপাতিক না মানে 1/r 1/t। এটা আমি আসলে গোল করলাম কেন, এটা গোল না করে আর একটু ইয়া করে দেখা যাচ্ছে যে আর সমানুপাতিক টি, ঠিক আছে। তাহলে টি এইচ বাই টি ইকুয়ালস টু আর, আর এইচ মানে তো আর প্লাস এইচ ডিভাইডেড বাই আর, ঠিক আছে। তাহলে এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে খুবই সহজ জিনিস, যে আসলে টি আর আর সমানুপাতিক। তাহলে এখানে আমরা কি পাচ্ছি,
TH বাই T ইকুয়ালস টু R প্লাস H বাই R। ঠিক আছে, ওটা দেখানোর মেইন কারণ সাথে তুমি জিনিসটা মনে থাকে আসলে, নইলে বার্ডেন তো অনেক আছে মুখস্থ রাখার জন্য, তাই না, না বোঝে। তো দেখা যাচ্ছে যে এই TH বাই T, আমাকে TH বাই T চাইছে, তুলনাকাল কত বৃদ্ধি পাবে, তো ওটাই চাইছে আমার। তাহলে R প্লাস H লিখো, ব্যাসার্ধের সমান উচ্চতায় উঠে গেছে, তাহলে R প্লাস R ডিভাইডেড বাই R ইকুয়ালস টু 2, 2R বাই R 2, তাহলে যে 2। ঠিক আছে না? 31 তো করছি। দেখো 10% বেশি, ঠিক আছে, একটা সেকেন্ড দোলকের দৈর্ঘ্য 10% বেশি, তার ওজন L সমানুপাতিক G, তাহলে এটা যদি 10% বেশি হয় তাহলে ওজনও 10% বেশি হবে। ঠিক আছে, দুটি স্থানে অভিকর্ষ ত্বরণের মান যথাক্রমে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং এটা এরকম। এটা আসলে তোমাদের লাগবে না, তাও যদি করতে চাও, আমরা জানি না L1 বাই L2 ইকুয়ালস টু G1 বাই G2, কীভাবে, যে এখান থেকে। এবার এখান থেকে তুমি যে G1 G2 বসাবা, হ্যাঁ, তারপর এবার পার্থক্য বসাই দিতে হবে। সেকেন্ড দোলক তো 9.8 যেটা, সেটা হবে 0.993। 9.8 ক্ষেত্রে সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য আসে 0.993, তাই না? তাহলে L2 বের করতে পারবা, তারপর পার্থক্য বের করে দেবা, শেষ। যদি কোনো পাহাড়ের শীর্ষে এবং খনির গভীরে সরল দোলকের দোলনকাল সমান হয়, এটা আসলে মহাকর্ষ অধ্যায়ের আমরা ওখানে সূত্র পাইছিলাম একটা, যদি উপরে উঠে যায় তাহলে 1 - 2H বাই R ইন্টু G। ঠিক আছে, আর যদি নিচে নেমে যায় তাহলে 1 - H বাই R ইন্টু G। ঠিক আছে, উপরে নামার নিচে নামার মধ্যে একটাই পার্থক্য, এই যে 2H আর এই যে H। মিনিং যদি দুইটা সমান হয় তাহলে 2H হয়েছে আমার H এর সমান, মানে H হচ্ছে আমার উপরে ওঠা আর 2 ধরো নিচে নামাটা, তাহলে 2H1 ইকুয়ালস টু H2। তাহলে পাহাড়ের উচ্চতা ও খনির গভীরতার অনুপাত, এই যে উচ্চতা ও খনির গভীরতার অনুপাত H1 বাই H2 ইকুয়ালস টু 1/2, 1:2। ঠিক আছে, সরল দোলকের সাম্যাবস্থায় সর্বোচ্চ হয়, সাম্যাবস্থায় সর্বোচ্চ হয় বেগ। একটি সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য 1% বৃদ্ধি করা হয়েছে, এই জিনিসের কোনো দরকার নেই আসলে। ঠিক আছে, নিচে পারবা, দেখো কার্যকরী দৈর্ঘ্য 1% বৃদ্ধি করা হয়েছে, দোলনকাল 1% বৃদ্ধি মানে 1.01 গুণ করছি, এটাকে আমরা বর্গ করব, তাহলে ধরো যে 1.05 এর মতো আসবে, তাহলে বৃদ্ধি কত পেল না, কিছু একটা আসবে হয়তো, যাই হোক করবা। টি সমানুপাতিক রুট এল দিয়ে তো আসতেছে সব। কোনো দোলক পিণ্ডের ব্যাস কমানো হলে, যে ব্যাস কমানো আছে, আচ্ছা আমরা কার্যকরী দৈর্ঘ্য বলি না এল, কার্যকরী দৈর্ঘ্য কেন বলি বলতো, এখান থেকে ধরো ঝুলতেছে, এটা ধরো বব, হ্যাঁ এটা বব ঝুলতেছে, এইটুকু হচ্ছে আমাদের এল, আবার এইটুকু হচ্ছে আর। ঠিক আছে, আমরা যে এলটা লিখি এটা হচ্ছে এল প্লাস আর, কার্যকরী দৈর্ঘ্য, সুতার দৈর্ঘ্য প্লাস ববের ব্যাসার্ধ। কারণ ববের ব্যাস যদি কমে যায় তাহলে আমার কার্যকরী দৈর্ঘ্য কমে যাচ্ছে, কার্যকরী দৈর্ঘ্য কমে গেলে দোলনকাল কমে যাবে, দোলনকাল কমে যাওয়া মানে দোলক দ্রুত চলবে, দ্রুত চলা মানে সময় গেইন করবে, সবগুলো কথা কিন্তু সমার্থক। ওকে, কি বলতেছে আর কয়েকটা আছে। সরল দৈর্ঘ্যের কার্যকর দৈর্ঘ্য বনাম পর্যায়কাল, লেখচিত্রটি কেমন হবে। কতবার যে পেলাম এই টি সমানুপাতিক রুট এল, মাই গড, টি সমানুপাতিক রুট এল এরকম রুট বা এরকম এই যে স্কোয়ার, মানে একটা স্কোয়ার একটা এক ঘাত এরকম আর কি, টি সমানুপাতিক এল এরকম হলেই জিনিসটা হচ্ছে প্যারাবোলা, এরকম অথবা এরকম। ঠিক আছে, আবার ইসাক স্যারের দেখা যাচ্ছে প্যারাবোলাকে অধিবৃত্ত লিখে, জিনিসটা আসলে গন্ডগোল একটা বিষয় আর কি। নির্দিষ্ট দৈর্ঘ্যের কারণ অধিবৃত্তে আসলে হাইপারবোলা, বা যাই হোক প্যারাবোলা যেহেতু এখানে ইংরেজিতে দিচ্ছে তো এখানে কোনো সমস্যা নাই, প্যারাবোলা। নির্দিষ্ট দৈর্ঘ্যের একটি সরল দোলকের ববের ভর, ভেরি গুড, ভর কিছু করলে পর্যায়কালের কিচ্ছু হবে না। ঠিক আছে, একটি সরল দোলকের দৈর্ঘ্য এল, ভর এম, কম্পাঙ্ক এফ। কম্পাঙ্ককে আমি দ্বিগুণ করতে চাচ্ছি, আমি যদি দ্বিগুণ করতে চাই, ইকুয়ালস টু
1/2 পাই √g/l। দেখো তো এই কম্পাঙ্ককে আমি যদি দ্বিগুণ করতে চাই তাহলে দৈর্ঘ্যকে আমার 1/4 করতে হবে। বুঝতে পারছো? টি সমানুপাতিক রুটেল, বাট এফ সমানুপাতিক, ওই এফ ব্যস্তানুপাতিক রুটেল। তাহলে যেহেতু রুট, যেটা তার বর্গ করে কতটা করতে হবে, তাই না? আর এটাকে দ্বিগুণ করতে হলে এটাকে আমার 1/4 করতে হবে, তাহলে তো উপরে যে জিনিসটা দ্বিগুণ হয়ে যাবে। ঠিক আছে, এটা সেকেন্ড দোলকের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, হয়তো একটা টিক দিতে, এক প্রান্ত থেকে অন্য প্রান্ত মানে হচ্ছে 1 টিক, এটা দিতে 1 সেকেন্ড লাগে, আবার আসতে 2 সেকেন্ড, অ্যান্ড সেটা হচ্ছে তার পর্যায়কাল। কোন স্থানে দুটি সরল দোলকের দোলনকালের অনুপাত 1:2, দোলনকালের অনুপাত দিচ্ছে 1:2, কার্যকর দৈর্ঘ্যের অনুপাত 1:4। দেখছো একই জিনিস কতবার, এটা লাগবে না তো। সেকেন্ড দোলকের ক্ষেত্রে কোনটি সঠিক? সেকেন্ড দোলকের ক্ষেত্রে কোনটি সঠিক দেখো তো। জিনিসটা নিজে করো। p=1, তাই না? তারপর যেটা পাবা সেটা, এই যে l + r যেটা দেখছো না, এটা মানে l, এটা মানে l। জিনিসটা বলে রাখলাম, কিছু আগেই তো বললাম, কার্যকরী দৈর্ঘ্য। সরল দোলককে পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলে এর দোলনকাল হয়ে যাবে অসীম। কিছুক্ষণ আগে কম্পাঙ্ক অসীম দিয়ে দিছিল, দোলনকাল হবে অসীম। এখানে কি উত্তর দিচ্ছে দেখি তো, এখানে সঠিক করছে। ঠিক আছে, দোলনকাল অসীম হয়ে যাবে আর কম্পাঙ্ক 0। ভূপৃষ্ঠ থেকে একটি সেকেন্ড দোলক কত উচ্চতায় পাহাড়ে ওঠালে সারাদিনে 1 মিনিট ধীরে চলবে? এটা ওই th/t দিয়ে তুমি করতে পারো। ঠিক আছে, যে ফার্স্টে সে সেকেন্ড দোলকটা তো 86,400, হ্যাঁ, সারাদিনে 1 মিনিট ধীরে চলা মানে কি বলো তো? 86,400 -60, সে সারাদিনে কম দিচ্ছে, এটা হচ্ছে তার th, এটা হচ্ছে তার th। ঠিক আছে, এটা th না, মানে 2 সেকেন্ডের খাতিরে যদি তুমি ধরতে চাও, আর যদি তুমি টি বসাইতে চাও তাহলে এটা হচ্ছে সারাদিনের টি। মানে টি তো তুমি অ্যাকচুয়ালি পর্যায়কালও বসাইতে পারো ওখানে, তুমি সারাদিনের হিসাব করে সেটাও বসাইতে পারো, এটা অনুপাতিত। এখানে আসবে হচ্ছে r+h/r, এখান থেকে ক্যালকুলেট করতে হবে, এটা আলটিমেটলি আসবে না। একটি সরল দোলকের সুতার দৈর্ঘ্য, আচ্ছা আমি মনে হয় ওখানে একটু ভুল করছি, 1 মিনিট ধীরে চলে তো, এটা আসলে এরকম হইতো 86,400 ডিভাইডেড বাই 86,400 -60 ইকুয়ালস টু r+h/r। মানে আলটিমেটলি সম্পর্কটা তো এটাই, কিন্তু তুমি দেখো তো একবার, এই জিনিসটা বড় না, r+h বড় না, মানে আমি যেভাবে চিন্তা করি সেটা বলতেছি, r+h বড় না, তাহলে এটা বড় হবে, এটা ছোট, আর। ঠিক আছে, এইভাবে বুঝতে পারলে আসলে তুমি নিজেই ধরতে পারবে যে সূত্রটা হলো না বা সূত্রটা ভুল হলো। ঠিক আছে, আর সমানুপাতিক টি, হ্যাঁ এটা ঠিক আছে, বাট আলটিমেটলি বড় বড় এগুলো তো মিলাতে হবে, বুঝতে পারতে হবে এই জিনিস। বাদ g/5 ত্বরণের নিচে নামবো আমি, নিচে নামলে, যদি নিচে নামি তাহলে আমার ওজন একটু কম কম মনে হয়, তাই না? তাহলে আমার ওজন হবে এখন g-g/5 অথবা 4g/5। 4g/5, ঠিক আছে। 4g স্পিডে সে নামতেছে, যদি স্বাভাবিক দোলনকাল টি হয়, ও আচ্ছা আচ্ছা, ওই দোলনকালটা কত হবে? তো ওটাই তো টি ডিভাইডেড বাই t1 ইকুয়ালস টু, টি এর সাথে যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, √g1/g, g1/g, এরকম করে করে ফেলতে হবে। ধরো এই যে এই জিনিসটা t1 মানে হচ্ছে যখন আমি স্থির, ঠিক আছে, যখন আমি স্থির, তাহলে g1 তো g, আর এটা হচ্ছে 4g/5, 5 উপরে উঠে গেল, জি কেটে গেল, এখানে আসতেছে আমার 5/4, এখানে আসতেছে 5/4 ইকুয়ালস টু টি, আর এদিকে হচ্ছে t1, মানে স্থির যে টিটা, আমি t1 ধরছি স্থিরকে, সমস্যা তো নাই। ঠিক আছে, এখানে স্বাভাবিক দোলক কারণ টি বলছে, ম্যাথ করতে যে দেখতেছি যে সেটাকে t1 ধরলেই সুবিধা হয়, সেটা তুমি বুঝবা যে কখন কোনটা কি সুবিধা হচ্ছে।
হ্যাঁ, তো এখানে কি হলো, তাহলে √5/2 ইন্টু টি, এটা হচ্ছে, তাই না? ইয়েস, পুরোটা চান্স হয়ে গেছে। 6.2 মিটার বিস্তার ও 0.32 মিটার পার সেকেন্ড সর্বোচ্চ বেগ বিশিষ্ট কোনো সরল দোলকের কম্পাঙ্ক। সর্বোচ্চ বেগ মানে এটা ওমেগা এ, বিস্তার এটা এ, তাহলে আমি ওমেগা পাচ্ছি এইটা ডিভাইডেড বাই এইটা করে দিলেই তো আমি ওমেগা পাচ্ছি আসলে। 0.32 ডিভাইডেড বাই 6.2, এটা আমি ওমেগা পেলাম। টি হচ্ছে 2π/ω, 2 ইন্টু 3.1416 ডিভাইডেড বাই 0.32, এই উপরে আবার চলে গেল 6.2। এই 0.3 এটাকে আমি ধরো 3.2ই ধরলাম, তাহলে এটা কেটে গেল। এটাকে 3.2 ধরার কারণে এখানে একটা 10 দ্বিগুণ হয়েছে, তাহলে 6 দুগুণে 12 গুণ 10। ও আচ্ছা, আমি টি বের করতেছি কেন, এফ বের করতে হবে। আচ্ছা যাই হোক, এটা করে আবার এফ বের করতে হবে 1/t করে, 1/t ইকুয়ালস টু এফ। এটা লাগবে না, এমনি সব একসাথে করতেছিলাম। ঠিক আছে, তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ এই চ্যাপ্টারে সমস্যা থাকার কথা না, এই চ্যাপ্টারটা খুব সহজ ছিল আসলে, বাট যদিও ক্লাস ডিউরেশন লং হয়ে গেছে। আশা করা যায় সবাই সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।